স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। বিনে পয়সায় গুলশানে ফ্ল্যাট নিয়ে এবার দুর্নীতি মামলায় ফাঁসলেন মন্ত্রিত্ব হারানো ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। দুদক বলছে, অবৈধ সুবিধা নিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় টিউলিপ ছাড়াও রাজুকের 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তবে ফ্ল্যাটটি পেতে কানাকুড়িও খরচ হয়নি তার। এই ভবন ও প্লট জুড়ে রয়েছে অভিনব নানা জালিয়াতি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সালে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2000 সালে টিউলিপ সিদ্দিক খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসেবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেন রাজুকের। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায় এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। অনুসন্ধানের সত্যতা পাওয়ায় টিউলিপ সিদ্দিক এবং সাবেক রাজুক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেন ও শাহ খসরুজ্জামানকে আসামি করে মামলা করেছে দুদক। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছেন, নাহলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লট দেয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। এদিকে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দিতে 28 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনে এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা জানান। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে। এ সময় ববি হাজ্জাজ জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত। এছাড়া এক ব্যক্তির সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে একমত নন তারা। বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় গ্রেপ্তার এই 3 জনকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন দেয়া হয়। এ মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে প্রসিকিউশন থেকে। 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। যে হেলমেট বাহিনী ছাত্র জনতার ওপর গুলি করেছিল 18 এবং 16 তারিখে, সেই মামলায় 2 জনের প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে
ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারের বৈশাখী অনুষ্ঠান সফলভাবে শেষ করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসাও করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আরও উন্নতি করার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই ডিবি প্রধানকে সরানো হয়েছে। এই ঘটনার সাথে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই। অন্তর্বর্তী সরকারে মাননীয় প্রধান উপদেষ্টাকে যার সার্বিক নির্দেশনায় নববর্ষের উৎসব একটি সার্বজনীন উৎসবে রূপ লাভ করেছে, তার সার্বিক পরামর্শ ও সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড আরও বেগবান হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমোন্নতির দিকে যাচ্ছে। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। যেসব চ্যালেঞ্জ আছে তা মোকাবেলায় কাজ করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে এবং এখান থেকে পেছানোর কোনো উপায় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন, করোনা না হলে 2024 সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটত। 3 বছর সময় পার করে এখন বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পথে রয়েছে। বেশ কিছু দেশ ডিউটি ফ্রি, কোটা ফ্রি এক্সেস 2029 সাল পর্যন্ত দিয়েই রেখেছে, ফলে এ নিয়েও চিন্তার কিছু নেই। এছাড়া প্রাতিষ্ঠানিক যেসব দুর্বলতা আছে সেসব নিয়ে কাজ করার জন্য একটি ট্রেড নেগোসিয়েশন বোর্ড তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত। স্বল্পোন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা 3 বছর থাকে, তার মানে 2024 সালে যদি কোভিড না হতো তাহলে আমরা 2024 সালে কিন্তু আমরা পুরো সাইডে চলে যেতাম। কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে 2 বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা 2026 এসেছি। বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় বাড়ল 14 টাকা, আর খোলা তেলের দর বাড়ানো হয়েছে প্রতি লিটারে 12 টাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় বাড়ানো হলো দাম। এক ধাক্কায় লিটারে 14 টাকা দাম বাড়ানোয় অসন্তুষ্ট ভোক্তারা। গেল বছরের ডিসেম্বর থেকেই দেশের বাজারে শুরু হয় সয়াবিন তেলের সংকট। সে সময় মিল মালিকরা দাম বাড়ানোর দাবি জানালেও তাতে সাড়া দেয়নি সরকার, যার ধারাবাহিকতায় রমজান জুড়েই ছিল নিত্য প্রয়োজনীয় এ পণ্যের সংকট। আমদানিকারকদের দাবির মুখে মঙ্গলবার ভোজ্য তেল, সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়, আর 5 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দর 157 টাকা থেকে লিটারে 12 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 169 টাকা। আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটো সমন্বয়ে এই দামটা বেড়েছে। রোজায় ভোজ্য তেলের দাম ভোক্তার নাগালে রাখতে 31শে মার্চ পর্যন্ত সয়াবিন তেলে থাকা 15% ভ্যাট 5% নামিয়ে আনে সরকার। এপ্রিল থেকে আবারও 15% ভ্যাট কার্যকর হওয়ায় দাম বাড়ানোর দাবি ছিল মিল মালিকদের পক্ষ থেকে। এদিকে এক ধাক্কায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা। ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারাও। ক্রয় ক্ষমতার বাইরে গেছে এটা আমার মনে হয় আগে যে রেটে ছিল ওই রেটে টাকাটা উচিত ছিল। ক্রেতারা বলবে যে আমাদের কাছে আগের কিনেছিল 837 টাকা, বাড়াইছেন যখন তখন চটকে বাড়িয়ে দিলেন কেন? কোম্পানি বলবে যে 10 টাকা লাভ করো, স্টেট বলবে যে 1 টাকা লাভ করো। এর আগে 9 ডিসেম্বর বোতলজাত তেলের দাম 175 টাকা আর খোলা তেল 157 টাকা বেঁধে দেয় সরকার। তবে বাজারে সে দামে চাহিদা মতো তেলের সরবরাহ না করার অভিযোগ ছিল বরাবরই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এবারের বাজেটের মূল উদ্দেশ্য হবে অশুল্ক বাধা দূর করা, এমন প্রতিশ্রুতি দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান।
এ সময় ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। একদিকে রাজস্ব আহরণের চাপ, অন্যদিকে ব্যবসায়ীদের নানা রকম কর ছাড়ের আবদার, এমন উভয় সংকটে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার এক প্রাক বাজেট আলোচনায় বর্তমান কর ব্যবস্থার সমালোচনা করেন ব্যবসায়ীরা। বর্তমান ট্যাক্সেশন পলিসি কোনোভাবেই এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয়। এ সময় ভোগ্যপণ্য আমদানির শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে মার্কিন শুল্ক আর বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা গবেষণার তাগিদ দেন বক্তারা। এই বাজেটে একটু সাধারণ ভোক্তার কিছু রিলিফ দেওয়ার ব্যবস্থা যদি হয়, কারণ এই ট্যাক্স বার্ডেনটা ওনাদের কিছু রেহাই পাওয়া উচিত। প্রাক বাজেট আলোচনায় দেশীয় শিল্প বাঁচাতে দাবি জানানো হয় শুল্ক সুরক্ষার। কর আহরণ বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদও দেয়া হয় এ সময়। হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ অন্তত 1% সুগার সুইটেন বেভারেজের উপর 1% বসানোর প্রস্তাবনা করছি। অপ্রাতিষ্ঠানিক যে আমাদের অর্থনীতি আছে, ইনফর্মাল ইকোনমি, এটাকে ফর্মালাইজ করা, এবং এটা একমাত্র করা সম্ভব ইউপিআই মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করার মাধ্যমে। পরে এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, এবারের বাজেটে ব্যবসা পরিবেশ উন্নত করতে অশুল্ক বাধা দূর করার। আমাদেরও এবার টার্গেট হচ্ছে আমরা যতটা সম্ভব বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। ট্যাক্স রেটের বাইরে যে আপনাদের বাড়তি ঝামেলাগুলো, ট্যারিফের বাইরে নন ট্যারিফ, সেগুলোকে আমরা যথেষ্ট পরিমাণে কমানোর জন্য চেষ্টা করব। তিনি আরও জানান, ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন তার অপব্যবহার করতে না পারে, সেজন্য কঠোর শাস্তিও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। মিসইউজটা যেন না হয়, আমরা হয়তো মিসইউজের শাস্তি আরো কঠোর করার জন্য প্রস্তাব আনব। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অবস্থান কর্মসূচি থেকে এবার তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি নয়, এখন উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি তাদের। 18 ও 19 ফেব্রুয়ারি ক্যাম্পাসের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অচলাবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 28 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলগুলো। হল খুলে দেওয়ার দাবিতে রবিবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেই 6টা হলের আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করব। আমরা মোটামুটি যতগুলো হল আছে সবগুলো হলে তালাই ভাঙব। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার দুপুরে তালা ভেঙে ঢুকে পড়েন হলে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তাদের নাম প্রকাশের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। লিস্ট আপাতত আমাদের পায় নাই, তো আমরা ধারণা করতেছি যে এই লিস্টে হচ্ছে আমাদের আন্দোলন যারা ফ্রন্টে ছিল তাদের নামও আছে। এছাড়া এতদিন 6 দফা দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন তার রূপ নিয়েছে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি উপাচার্য। টেলিফোনে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তই মেনে নেবেন তিনি। ছাত্রদের দাবির মুখে তার পদত্যাগ করবো না, করবো গভর্নমেন্ট যদি আমাকে বলে যে আপনার প্রয়োজন নাই, তাহলে গভর্নমেন্ট তো সরিয়ে দিবেই। সুতরাং ওইটাকে আসলে আমি খুব একটা বেশি করছি না, যে এটা গভর্নমেন্টের ইচ্ছে। সোমবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত হয় 2রা মে খুলে দেয়া হবে আবাসিক হল। শিক্ষা কার্যক্রম চলবে 4 মে থেকে। তবে 1 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও উৎপাদন বাড়াতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। চলবে আগামী 11 জুন পর্যন্ত। এই সময়ে বঙ্গোপসাগরে সব ধরনের ট্রলার ও নৌযান দিয়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। দেশের মৎস্য গবেষক, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাসের দাবি করে আসছিলেন। সেই সঙ্গে 65 দিন নিষেধাজ্ঞার প্রয়োজন আছে কিনা তার উপরে কারিগরি গবেষণার তাগিদ দিয়ে আসছিলেন।
এর পরিপ্রেক্ষিতে সময়সীমা পুনর্বিন্যাস করে 16 মার্চ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন মৎস্য গবেষক, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। ভারতে 1 মাস আগে তাদের লিফটিং হয়, তাদের অবরোধ, যার ফলে এই 1 মাস আমাদের সমুদ্র এলাকায় অথবা আমাদের সমুদ্রের কাছাকাছি থেকে তারা মাছ আহরণ করে আমাদের স্টকে ব্যাঘাত সৃষ্টি করে। তো এখন যদি সমান সমান হয় তাহলে আমাদের দেশের জন্য, আমাদের জেলে ভাইদের জন্য, আমাদের মৎস্য সম্পদের জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতে এসে আমাদের গবেষণা থেকে মাছ ধরতো, মায়ানমার এসে মাছ ধরতো, এরা ধরতে পারবে না। আমাদের দেশে অবরোধ থাকতো, ভারত আমাদের দেশ থেকে আর কি মাছ ধরতো, কিন্তু এখন এই সুবিধাটা তারা পাবে না। এটা আমাদের জন্য অবশ্যই খুশির বিষয়। বছরের এই সময় সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ সহ 475 প্রজাতির মাছের প্রজনন ও বৃদ্ধি লাভের সময়। নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলীয় জেলায় নজরদারি বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেবে মৎস্য অধিদপ্তর। নৌযান বন্ধ রাখবো আমরা, যাতে কোনো সমুদ্রগামী নৌযান সমুদ্রে যেতে না পারে। চেকপোস্ট স্থাপন করা হবে যাতে সমুদ্র যাওয়ার যে রুটগুলো সেখানে যেতে না পারে, সেখানে সার্বক্ষণিক চেকপোস্ট থাকবে। বরফ কল রোটেশনালি বন্ধ রাখা হবে। রিকোয়েস্ট করেছে বাংলাদেশ নৌবাহিনীকে যাতে সেখানে পেট্রোলিংটা জোরদার করা হয়। নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সাগর থেকে উপকূলে ফিরে এসেছে মাছ ধরা ট্রলারগুলো। নিষেধাজ্ঞা শুরুতে সরকারি খাদ্য সহায়তার চাল সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন কর্মহীন জেলেরা। খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। ইশরাত জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।